প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থা যে চ্যাপ্টার রয়েছে সেই সাম্যাবস্থা চ্যাপ্টারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো বাফার দ্রবণ। আমরা এই বাফার দ্রবণের আজকে সম্পূর্ণ শিখব এই ভিডিওতে, অর্থাৎ এই ভিডিওটা দেখার পর তুমি বাফার দ্রবণ সম্পর্কে সম্পূর্ণ সঠিক ধারণা এবং ব্যাখ্যা আইডিয়া সবই পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথম কথা, বাফার দ্রবণ বলতে কি বোঝায় ভালো করে দেখো। যেসব দ্রবণে বাইরে থেকে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচের মান প্রায় অপরিবর্তিত থাকে, সেই দ্রবণকে বাফার দ্রবণ বলে। দেখো নর্মালি কি হয়, আমরা যদি দ্রবণে অ্যাসিড বা ক্ষার যোগ করি তাহলে কি হবে, দ্রবণের পিএইচ চেঞ্জ হবে, কারণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে H+ আয়নের পরিবর্তন হবে, সেক্ষেত্রে পিএইচও চেঞ্জ হবে। পিএইচ কি তোমরা নিশ্চয়ই জানো। সুতরাং আমরা দেখো এমন একটা দ্রবণ তৈরি করেছি যে দ্রবণে অল্প পরিমাণ যদি অ্যাসিড বা ক্ষার যোগ করি তাহলেও কিন্তু দ্রবণের পিএইচ একই থাকবে, চেঞ্জ হবে না। ভালো করে বলছো, শোনো। তাহলে অল্প পরিমাণে অ্যাসিড এবং ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচের মান প্রায় অপরিবর্তিত। প্রায় কেন, সামান্য একটু চেঞ্জ হবে কিন্তু সেটা খুবই কম, প্রায় অপরিবর্তিত থাকে। তাহলে এই রকম দ্রবণকে বাফার দ্রবণ বলা হয়। তাহলে নিশ্চয়ই বুঝলে বাফার দ্রবণ কি। এটা এমন একটা দ্রবণ যে দ্রবণে অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচ এর মান প্রায় একই থাকবে। এখন প্রশ্ন হলো যে কিরকম দ্রবণ এই বাফার দ্রবণের মধ্যে পড়বে। দেখো উদাহরণের মধ্যে প্রথম যেটা হচ্ছে মৃদু অ্যাসিড এবং তার লবণের মিশ্র দ্রবণ। মৃদু অ্যাসিড আর তার লবণ এই দুটোর মিশ্র দ্রবণটা বাফার দ্রবণ হবে। উদাহরণে দেখো, আমরা প্রথম যে উদাহরণটা ইম্পর্টেন্ট, একটা মৃদু অ্যাসিড CH3COOH, এটা অ্যাসিডিক অ্যাসিড, তোমরা জানো অ্যাসিডিক অ্যাসিড, ও তার লবণ সোডিয়াম অ্যাসিটেট। অ্যাসিডিক অ্যাসিড ও তার লবণ সোডিয়াম অ্যাসিটেট এই দুটোর মিশ্র জলীয় দ্রবণ, এর মিশ্র জলীয় দ্রবণ। ওকে, আরেকটা লিখছি দেখো, আরেকটা দুর্বল অ্যাসিড H2CO3, কার্বনিক অ্যাসিড। এটার নাম কি, কার্বনিক অ্যাসিড H2CO3। কার্বনিক অ্যাসিড এবং তার লবণ সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 এর মিশ্র জলীয় দ্রবণ। তাহলে দুর্বল অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড, মৃদু অ্যাসিড এবং তার লবণ, মৃদু অ্যাসিড কার্বনিক অ্যাসিড এবং তার লবণ, এরা হচ্ছে বাফার দ্রবণ হিসেবে কাজ করবে। অর্থাৎ এই দ্রবণে অল্প অ্যাসিড বা ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচ একই থাকবে। এবার দেখো মৃদু ক্ষারক এবং তার মিশ্র দ্রবণ। মৃদু ক্ষারক যেমন ধরো বেস্ট এক্সাম্পল NH3, এটা মৃদু ক্ষারক ও তার লবণ কি, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, ঠিক আছে, এর মিশ্র জলীয় দ্রবণ, মিশ্র জলীয় দ্রবণ। তাহলে অ্যামোনিয়া এবং তার লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা মিশ্র জলীয় দ্রবণ। এরপর দেখো আরেকটা লিখছি অ্যানিলিন। অ্যানিলিনের সংকেতটা তোমরা হয়তো এখন বুঝতে পারবে কিনা জানি না। এটা হচ্ছে অ্যানিলিন NH2, বেঞ্জিনের মাথায় NH2, অ্যানিলিন। অ্যানিলিন ও তার যে লবণ সেটা কি, এটা হচ্ছে অ্যানিলিন হাইড্রোক্লোরাইড। অ্যানিলিন হাইড্রোক্লোরাইড, অ্যানিলিন ও অ্যানিলিন হাইড্রোক্লোরাইড এর মিশ্র জলীয় দ্রবণ। ওকে, অ্যানিলিন হাইড্রোক্লোরাইডটা কি এমন হবে, এটা NH3Cl, এটা অ্যানিলিন হাইড্রোক্লোরাইড। তাহলে মৃদু ক্ষারক আর তার লবণ, তবে প্রথমটা খুব এক্সাম্পল বেস্ট, এটা হচ্ছে আমাদের প্রচুর কাজে লাগে, অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা এবার দেখো বহু ক্ষারীয় অ্যাসিডের দুটি লবণের মিশ্র দ্রবণ।
বহু ক্ষারীয় অ্যাসিড মানে কি, যাদের ক্ষারগায়িতা একের বেশি, অর্থাৎ যাদের মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন একের বেশি। যেমন এই কার্বনিক অ্যাসিড H2CO3, এখানে দুটো হাইড্রোজেন আছে প্রতিস্থাপনযোগ্য। তাহলে এখান থেকে আমরা যে দুটো লবণ তৈরি করব, দেখো এখান থেকে যদি একটা হাইড্রোজেন সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত করা হয় তাহলে কি হবে, NaHCO3। আর এখান থেকে দুটো হাইড্রোজেনকেই সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত করলে কি হবে, Na2CO3। সুতরাং এই যে NaHCO3 আর Na2CO3 এই দুটোর মিশ্র জলীয় দ্রবণ, এরা বাফার হবে। সেক্ষেত্রে কি হবে, এই যে একটা হাইড্রোজেন রয়েছে এটা অ্যাসিডের মতো আচরণ করবে আর এটা লবণের মতো আচরণ করবে। ফলে বহুক্ষারীয় অ্যাসিড, অর্থাৎ যাদের একের বেশি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, সেখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে যেটা হলো, আর দুটো হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো, এই দুটো কিন্তু লবণ, এরা দুজনেই লবণ, কিন্তু এটা অ্যাসিড লবণ, তাই এটা অ্যাসিডের মতো আচরণ করবে আর এটা ক্ষারের মতো। তাই এই দুটো মিশ্র লবণ কিন্তু বাফার হিসেবে কাজ করবে। আর এদিকে দেখো এটা ফসফরিক অ্যাসিড H3PO4, এখান থেকে একটা হাইড্রোজেন যদি একটা সোডিয়াম ধাতু দ্বারা প্রতিস্থাপিত করা হয় তাহলে কি হবে, NaH2PO4। আর দুটো যদি সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত করা হয় তাহলে Na2HPO4। দেখো হাইড্রোজেন তিনটে আছে, একটাকে সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত করলাম, দুটো রয়ে গেল, তাহলে এটা হচ্ছে আম্লিক লবণ। আর এটাও দেখো আম্লিক লবণ, এখান থেকে তিনটে হাইড্রোজেনের মধ্যে দুটো প্রতিস্থাপিত হয়েছে, তাই এই দুটোর মিশ্র দ্রবণও কিন্তু বাফার হয়ে কাজ করবে। আবার দেখো 4 নম্বর, মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন লবণের দ্রবণ হবে, উৎপন্ন লবণের দ্রবণ। কিরকম, ধরো মৃদু অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, আর মৃদু ক্ষার কি, অ্যামোনিয়াম, মৃদু ক্ষার হচ্ছে অ্যামোনিয়া। তাহলে এই দুটোর বিক্রিয়ায় যে লবণ তৈরি হবে CH3COONH4, এটার নাম কি হবে, অ্যামোনিয়াম অ্যাসিটেট। এই পার্টটাকে বলে অ্যাসিটেট, CH3COO, এটা অ্যাসিটেট আর এটা অ্যামোনিয়াম, তাহলে এটার নাম হবে অ্যামোনিয়াম অ্যাসিটেট। অ্যামোনিয়াম, এখানে প্রশ্ন হতে পারে যে অ্যাসিটেট অ্যামোনিয়াম কেন বললাম না, কারণ লেখার সময় প্রথমে ক্যাটায়ন পার্ট আগে লেখা হয়। এটা CH3COO মাইনাস মানে অ্যানায়নিক পার্ট, আর NH4 প্লাস এটা ক্যাটায়নিক পার্ট, তাই এটা আগে লিখতে হয়, অ্যামোনিয়াম অ্যাসিটেট। অ্যামোনিয়াম অ্যাসিটেট, তাহলে এই অ্যামোনিয়াম অ্যাসিটেট এই একটা সিঙ্গেল লবণ, এ বাফার হিসেবে কাজ করবে, অ্যামোনিয়াম অ্যাসিটেট। ওকে, তাহলে বাফার দ্রবণ কি আর বাফার দ্রবণের উদাহরণটা বুঝলাম। আচ্ছা, এর পরের সেকেন্ড পার্ট দেখো, আম্লিক বাফার দ্রবণ। যেসব বাফার দ্রবণের পিএইচ এর মান 7 কম, অর্থাৎ আমরা জানি পিএইচ 7 হলে প্রশম আর 7 কম হলে কি হয়, আম্লিক হয়। তা যেসব বাফার দ্রবণের পিএইচ এর মান 7 কম তাদের বলা হবে আম্লিক বাফার। আম্লিক বাফারের উদাহরণ কি হবে, আম্লিক বাফার উদাহরণ হচ্ছে CH3COOH এবং তার লবণ CH3COONA, এটা একটা আম্লিক বাফার। আরেকটা দেখো ল্যাকটিক অ্যাসিডের নাম শুনেছো তোমরা, ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে, ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে, তাই তো, দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড এবং তার লবণ সোডিয়াম ল্যাকটেট, সোডিয়াম ল্যাকটেট। তাহলে এর মিশ্র জলীয় দ্রবণ, তাহলে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডের এর মিশ্র জলীয় দ্রবণ, ল্যাকটিক অ্যাসিড ও সোডিয়াম ল্যাকটেট এর মিশ্র জলীয় দ্রবণ, এটা আম্লিক বাফার। ক্ষারীয় বাফার কি, তাহলে বুঝতেই পারছো, যেসব বাফার দ্রবণের পিএইচ এর মান 7 বেশি হয় তারা হলো ক্ষারীয় বাফার। তাহলে ক্ষারীয় বাফারের বেস্ট এক্সাম্পল একটাই আমি দিচ্ছি, যে NH3 ও তার লবণ NH4Cl এর মিশ্র জলীয় দ্রবণ, মিশ্র জলীয় দ্রবণ, এটা হলো ক্ষারীয় বাফার। কারণ অ্যামোনিয়া ক্ষার, তাই এটা হচ্ছে ক্ষারীয় বাফার, পিএইচ 7 বেশি হবে। তাহলে বাফার দ্রবণ কি, বাফার দ্রবণের উদাহরণ এবং আম্লিক বাফার, ক্ষারীয় বাফার এগুলো বুঝলাম।
এবার দেখো যে পার্টে চলে যাব, বাফার দ্রবণের কার্যপ্রণালী, অর্থাৎ বাফার দ্রবণ কিভাবে কাজ করে, অর্থাৎ বাফার ক্রিয়া। মানে আমরা যে বাফার দ্রবণ কি বললাম, যেখানে অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ এর মান চেঞ্জ হয় না। তা কি করে চেঞ্জ হয় না, সেইটাই হচ্ছে বাফার ক্রিয়া। বাফার দ্রবণের বাইরে থেকে অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষারক যুক্ত করলে দ্রবণের পিএইচ এর মানের যে পরিবর্তন হওয়ার কথা, সেই পরিবর্তনকে বাধা দেওয়ার ক্ষমতাকে উক্ত বাফার দ্রবণের বাফার ক্রিয়া বলে। তাহলে কি হয়, বাফার দ্রবণে অ্যাসিড বা ক্ষারক যোগ করলে পিএইচ পরিবর্তন হওয়ার কথা ছিল, মানে নর্মাল দ্রবণে যেমন হয় পিএইচ পরিবর্তন হয়, কিন্তু বাফার দ্রবণে কি হচ্ছে, সেই যে পিএইচ এর মানের পরিবর্তন হওয়ার কথা সেটাকে বাধা দেওয়ার ক্ষমতা, এটাই বাফার ক্রিয়া। অর্থাৎ বাফার কি করে, পিএইচ এর পরিবর্তনটাকে বাধা দেয়, হতে দেয় না। তাই এই যে পরিবর্তনটাকে বাধা দিচ্ছে, হতে দিচ্ছে না, এটাই হচ্ছে বাফার ক্রিয়া। এবারে আমরা বুঝবো, দেখো কিভাবে বাফার দ্রবণ এই পিএইচ এর পরিবর্তনকে আটকে দেয়, কিভাবে পিএইচটাকে পরিবর্তন হতে দেয় না। তা আমরা দেখবো, দেখো আম্লিক বাফারের কার্যপ্রণালী, অর্থাৎ আমরা আম্লিক বাফার নিয়ে দেখবো যে কিভাবে আম্লিক বাফার দ্রবণ পিএইচ এর মানের পরিবর্তন হতে দিচ্ছে না। ধরি একটি আম্লিক বাফার দ্রবণ অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম অ্যাসিটেটের মিশ্র জলীয় দ্রবণ। এখন জলীয় দ্রবণে দেখো অ্যাসিটিক অ্যাসিড এটা কি মৃদু অ্যাসিড, তাই অল্প মাত্রায় আয়নিত হয়, সাম্যাবস্থা সৃষ্টি করে। কিন্তু সোডিয়াম অ্যাসিডেট এটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই এটা দ্রবণে অর্থাৎ জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়। তাহলে অ্যাসিটিক অ্যাসিড মৃদু, তাই এটা সামান্য আয়নিত হচ্ছে, দ্রবণে H+ খুব কম তৈরি হবে। কিন্তু এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাই এটা সম্পূর্ণ আয়নিত হবে, ওই জন্য তীর চিহ্ন দিয়েছি, মানে সম্পূর্ণ ভেঙে যাচ্ছে। তাহলে দ্রবণে দেখো কোনটা বেশি থাকবে, অ্যাসিডের আয়ন বেশি থাকবে, আর কম থাকবে এইটাও বেশি থাকবে অ্যাসিটিক অ্যাসিড, কারণ এটাও তো খুব কম মাত্রায় আয়নিত হয়েছে, তাই এটাও পরিমাণ বেশি থাকবে। এবার দেখো বাইরে থেকে অল্প পরিমাণে অ্যাসিড যোগ করলে, অ্যাসিড তাহলে নবাগত H+, অ্যাসিড যেহেতু যোগ করেছি তার মানে কি H+ যোগ করেছি, নবাগত H+, মানে ওই যে অ্যাসিড যোগ করার ফলে যে নতুন করে আসছে নবাগত H+, আয়নগুলির প্রায় সবগুলি, এই যে দেখো অ্যাসিডের আয়ন প্রচুর রয়েছে, কারণ কি এটা সম্পূর্ণ আয়নিত হয়েছে, সোডিয়াম অ্যাসিডেট সম্পূর্ণ আয়নিত হয়ে গিয়ে এটা তৈরি করেছে, তাহলে দ্রবণে অ্যাসিডের আয়ন প্রচুর রয়েছে এটা। তাই নবাগত H+ আয়নগুলি প্রায় সবগুলিই অ্যাসিটেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে অআয়নিত অ্যাসিটিক অ্যাসিড অণু গঠন করে। দেখ আমরা যে নবাগত H+ দিলাম অ্যাসিড, সেটা অ্যাসিডের আয়নের সঙ্গে যুক্ত হয়ে অবিয়োজিত কি তৈরি করলো, অ্যাসিটিক অ্যাসিড। ফলে আমাদের যে H+টা দিলাম সে সব খেয়ে নিল কি, এই সোডিয়াম অ্যাসিটেট, মানে অ্যাসিডের আয়নটা H+কে সব খেয়ে নিল। তাহলে যেহেতু H+কে সব অ্যাসিডের আয়ন খেয়ে নিল, বিক্রিয়া করে গেল, তাহলে দ্রবণে যে আমরা H+টা যোগ করলাম সেটা তো দ্রবণে থাকলো না, সব তো অ্যাসিডের আয়ন খেয়ে নিল। ফলে দ্রবণে H+ আয়নের গাঢ়ত্বের বিশেষ কোনো পরিবর্তন ঘটে না, ফলে পিএইচ প্রায় একই থাকে। ওকে, দেখো যখন বুঝতে পারবে না ভিডিওটা আরেকবার প্লে করে নেবে, ঠিক আছে, ব্যাক করে দিয়ে। বাইরে থেকে অল্প পরিমাণ ক্ষারক যোগ করলে, ক্ষার যদি আমরা যোগ করি, ক্ষার যোগ করা মানে কি OH- আয়ন যোগ করে দেওয়া, তাহলে নবাগত OH- আয়ন যে নতুন করে OH- আয়ন আসছে, সেই আয়নগুলি কি করে, দ্রবণে উপস্থিত H+ আয়নের সঙ্গে যুক্ত হয়ে অআয়নিত H2 অণু গঠন করে। দেখো এখানে দ্রবণে H+ রয়েছে, এই যে H+ এর সঙ্গে OH- আয়নগুলি যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে কি অআয়নিত H2 অণু উৎপন্ন করবে, অর্থাৎ H+ প্লাস OH- মিলে H2 তৈরি করবে। ওকে, তাহলে দেখো অ্যাসিটিক অ্যাসিড অণু আবার আয়নিত হয়ে দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব একই রাখে, অর্থাৎ যে H+টা যেটা দ্রবণ থেকে নিয়ে নিয়েছিল, OH- আয়ন খেয়ে নিয়েছিল H+, অ্যাসিটিক অ্যাসিড অণু আবার আয়নিত হবে, আয়নিত হয়ে দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব একই রেখে দেবে, ফলে দ্রবণের পিএইচ প্রায় একই থাকবে। তাহলে বোঝা গেল, এইভাবে কিন্তু তোমার অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচটা একই থাকবে। আমি আরেকবার বলছি, দেখো এটা আম্লিক বাফার দ্রবণ যখন আমরা দেখছি, ধরো অ্যাসিটিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিডেট এই দুটো মিলে আম্লিক বাফার,
এখন এটা মৃদু হওয়ার জন্য অ্যাসিটিক অ্যাসিড খুব কম মাত্রায় আনিতে হবে, এটা খুব কম মাত্রায় আনিতে হবে। কিন্তু সোডিয়াম অ্যাসিডেট এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা সম্পূর্ণ আয়নিত হয়ে গেছে। এবার দেখো এই দ্রবণে তুমি অল্প পরিমাণ যদি অ্যাসিড যোগ করে দাও, যে আমরা অ্যাসিড মানে H+ যোগ করলাম সেগুলো সবগুলি কিন্তু অ্যাসিডের আয়নের সঙ্গে যুক্ত হয়ে যাবে, কারণ অ্যাসিডের আয়ন প্রচুর রয়েছে, যুক্ত হয়ে অআয়নিত অ্যাসিটিক অ্যাসিড অণু উৎপন্ন করবে। যেহেতু অ্যাসিটিক অ্যাসিড অণু উৎপন্ন করে গেল, তাহলে অ্যাসিটেট এবং H+ মিলে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, অ্যাসিটেট এবং H+ মিলে অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে। ফলে দ্রবণে H+ আয়নের গাঢ়ত্বের বিশেষ কোনো পরিবর্তন ঘটে না, ফলে পিএইচ এর মান প্রায় একই থাকে। ওকে, আচ্ছা এবার দেখো বাইরে থেকে অল্প পরিমাণ যদি ক্ষার যোগ করি, তাহলে ক্ষার কি করবে, এই যে ওইচ মানে মানে ক্ষার, সেটা দ্রবণে যে H+ আছে সেই H+ আয়নের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে অআয়নিত H2 অণু উৎপন্ন করবে, H+ আর ওইচ মাইনাস। এবার দেখো এই H+ যেটা কমে গিয়েছিল, আবার অ্যাসিটিক অ্যাসিড কি হবে, আয়নিত হয়ে গিয়ে H+টা পূরণ করে দেবে, ফলে দ্রবণে H+ আয়ন একই থাকবে এবং পিএইচ এর মান একই থাকবে। ওকে, আচ্ছা এবার দেখো আমরা যেটা করব, বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, হেন্ডারসন সমীকরণ। পিএইচ বাফার দ্রবণের কত হবে কি করে নির্ণয় করব, তার জন্য আমরা হেন্ডারসন সমীকরণ প্রয়োগ করব। আচ্ছা এইন্ডারসন সমীকরণটা আমরা প্রথমে তৈরি করছি, দেখো কিরকম। আমরা ধরো একটা মৃদু অ্যাসিড নিলাম, মৃদু অ্যাসিড এইচে জেনারেলভাবে নিলাম এইচে, প্লাস তার লবণ নিলাম, ধরো MA, এটা একটা আম্লিক বাফার, মৃদু অ্যাসিড এইচে এবং তার লবণ MA। এখন দেখো যেহেতু মৃদু অ্যাসিড এইচে এটা মৃদু, তাই এটা জলে কি হবে, খুব কম মাত্রা আয়নিত হবে, আয়নিত হয়ে গিয়ে কিছু H2O+ তৈরি করবে আর A- তৈরি হবে। দেখো HA প্লাস H2 মৃদু অ্যাসিড, এটা একইও দিতে পারো, এটা লিকুইড, এটা AQ, এটা AQ মানে অ্যাকুয়াস, জলীয় দ্রবণে আছে। তাহলে মৃদু অ্যাসিড জলের সঙ্গে ইকুইলিব্রিয়াম এলো, এখান থেকে H+টা বের হয়ে গেল, জলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে H2O+ তৈরি হলো, আর এটা A- তৈরি হলো। এখন দেখো যেহেতু এটা মৃদু অ্যাসিড, তাই এর আয়নন ধ্রুবক আয়নিত হলো, তাহলে এর আয়নন ধ্রুবক অর্থাৎ যেটা আমরা সাম্য ধ্রুবক পাই Ka, কে মানে কি হবে, এই দুটো আয়নের গুণফল বা এইটা হবে H2O+ A- বাই HA, এটা তৈরি হবে। ওকে, এখন জলটা কেন নিচে দিলাম না, কারণ জলের গাঢ়ত্বের কোনো চেঞ্জ হয় না, কারণ জল প্রচুর থাকে, তো জলের গাঢ়ত্বের কোনো চেঞ্জ হয় না। আচ্ছা এবার দেখো আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে H2O+ এবং A- সমান কি হবে, Ka ইন্টু HA, এইটা। এবার দেখো এখান থেকে H2O+ সমান কি লেখা যায়, H2O+ সমান Ka ইন্টু HA বাই A-। ওকে, এবার দেখো দুদিকে আমরা মাইনাস লগ নিলাম, মাইনাস লগ H2O+ সমান মাইনাস লগ Ka মাইনাস লগ HA বাই A-। ওকে, দেখো এই দুটো গুণের আকার আছে, লগের নিয়ম অনুসারে এটা যোগ হয়ে যায়, কিন্তু মাইনাস নিচে হলে মাইনাস। এখন এইটা কি পিএইচ, তাই তো, পিএইচ জানো, এটা পিএইচ, আর মাইনাস লগ কে মানে পিকে, মাইনাস লগ কে মানে পিকে প্লাস, এই দেখো এটাকে মাইনাস থেকে প্লাস করলে লগে কি হয়, উল্টে যায়, এটা উল্টে যাবে, A- ওপরে আর নিচে HA, এই হয়ে গেল আমাদের হেন্ডারসন সমীকরণ। এইটা তাহলে পিএইচ সমান পিকে প্লাস লগ A- বাই HA।
এখন এ মাইনাসটা কি? এ মাইনাসটা মানে হচ্ছে সল্ট। এটা হচ্ছে এই যে লবণ থেকে, দেখো লবণ থেকে ম্যাক্সিমাম এ মাইনাসটা পাওয়া যায়। এম এটা পুরোপুরি আয়নিত হয় তো, তাই এখান থেকে এ মাইনাসটা পুরোপুরি পাওয়া যায়। তাই এ মাইনাসের জায়গায় আমরা এটাকে সল্ট বলতে পারি। তাই এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পিএইচ সমান পিকে প্লাস লগ ওপরে সল্ট আর নিচে অ্যাসিড, সল্টের গাঢ়ত্ব বাই অ্যাসিডের গাঢ়ত্ব, এরকম। এই হচ্ছে হেন্ডারসন সমীকরণ। এটার সাহায্যে আমরা আম্লিক বাফারের, এটা আম্লিক বাফারের ক্ষেত্রে, আম্লিক বাফারের ক্ষেত্রে এই আমরা পিএইচটা বের করতে পারবো এইভাবে। যদি ক্ষারীয় বাফার হয়, ক্ষারীয় বাফারও হয়, তাহলে একই রকমভাবে বেরোবে। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে, ক্ষারীয় বাফারের ক্ষেত্রে কি হবে? পিওএইচ, পিওএইচ সমান পিকেবি প্লাস লগ সল্ট বাই বেস। এটা পিওএইচ সমান পিকেবি প্লাস লগ লবণ বাই ক্ষারক, এই সমীকরণতে করা যাবে। আর আমরা পিএইচ কি করে বের করবো? পিএইচ হচ্ছে 14 মাইনাস পিওএইচ করে, এখান থেকে আমরা বের করে নিতে পারবো। তাহলে এই হচ্ছে তোমার হেন্ডারসন সমীকরণ। আরেকবার বলছি, দেখো মৃদু অ্যাসিড এইচে এবং তার লবণ এমএ। এখন মৃদু অ্যাসিড হওয়ার জন্য এইচে জলীয় মাধ্যমে খুব কম মাত্রা আয়নিত হয়, একটা সাম্যাবস্থা তৈরি হবে। এই সাম্যাবস্থায় এইচে যে আয়নিত হলো তার আয়নন ধ্রুবক অর্থাৎ সাম্য ধ্রুবক কে, এই দুটো আয়নের গুণফল বাই এইচে। এখন জলের গাঢ়ত্ব খুব বেশি থাকে বলে জলের গাঢ়ত্বটাকে আমি বাদ দিলাম। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, আর এই দুটো আছে। এখান থেকে H2O প্লাস সমান কি? এ মাইনাসটা এ নিচে চলে এলো, কে এইচে, আর এ মাইনাসটা নিচে চলে এলো। এবার দেখো আমরা দুদিকে যদি লগ নিয়ে নিই, মাইনাস লগ, তাহলে মাইনাস লগ H2O প্লাস মাইনাস লগ কে, আর এটা গুণের আকার আছে, দুটো আলাদা হয়ে গেল, মাইনাস লগ এইচ এ বাই এ মাইনাস। এটা সমান পিএইচ, আর মাইনাস লগ কে মানে পিকে, আর এটাকে প্লাস করে দিতে এটা লগে উল্টে গেল, মাইনাসটা উপরে চলে গেল, এইচটা নিচে এলো, মাইনাস এ বাই এইচে। এখন মাইনাস এ মানে কি? অ্যানায়ন। এখন দেখো এইচে খুব কম মাত্রা আয়নিত বলে এইচে থেকে এ মাইনাসটা খুব কম তৈরি হয়, কিন্তু এটা শক্তিশালী লবণ, তীব্র তড়িৎ বিশ্লেষণ, তাই এটা আয়নিত হয়ে এ মাইনাসটা ব্যাক্সিয়ামটা তৈরি করে। তাই এ মাইনাসের গাঢ়ত্ব বলতে যেটা, সেটা হচ্ছে মেনলি লবণের গাঢ়ত্ব। তাই এ মাইনাসের জায়গায় আমরা লবণ বলতে পারি, সল্ট, আর নিচে অ্যাসিড। এইভাবে হচ্ছে আমরা আম্লিক বাফারের পিএইচ বের করতে পারবো। ক্ষারীয় বাফার হলে একই রকমভাবে পিওএইচ সমান পিকেবি প্লাস লগ সল্ট বাই বেস, লবণ বাই ক্ষারক। আর সেখান থেকে 14 থেকে পিওএইচ বাদ দিলে পিএইচটা বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট আমরা চলে আসবো, দেখো বাফারের পরবর্তী যেটা, সেটা হচ্ছে বাফার ক্ষমতা। বাফার ক্ষমতা জিনিসটা কি? দেখো 1 লিটার বাফার দ্রবণের পিএইচ এর মান 1 একক পরিমাণ পরিবর্তন করতে যত মোল তীব্র ক্ষারক বা অ্যাসিডের প্রয়োজন তাকে ওই বাফার দ্রবণের বাফার ক্ষমতা বলে। 1 লিটার বাফার দ্রবণের পিএইচ এর মান 1 একক পরিমাণ পরিবর্তন করতে, তাহলে বাফার দ্রবণটার 1 লিটার নেওয়া হয়েছে, সেই 1 লিটারের পিএইচ 1 একক পরিবর্তন করতে। দেখো পিএইচ এর মান 1 একক, 1 একক পিএইচ পরিবর্তন করতে গেলে যত মোল তীব্র ক্ষারক বা অ্যাসিডের প্রয়োজন তাকে ওই বাফার দ্রবণের বাফার ক্ষমতা বলে। আচ্ছা, এটা আমরা দেখো গাণিতিক ব্যাখ্যা কিভাবে করছি। দেখো ধরে নাও 1 লিটার বাফার দ্রবণে, 1 লিটার বাফার দ্রবণে তীব্র ক্ষারকের ডিবি মোল যোগ করলে দ্রবণটির
দ্রবণটির পিএইচ এর বৃদ্ধি ডি পিএইচ হয়, এটা ধরে নাও। ধরি 1 লিটার বাফার দ্রবণে তীব্র ক্ষারকের ডিবি মোল যোগ করলে দ্রবণটির পিএইচ এর বৃদ্ধি ডি পিএইচ হয়। তাহলে দেখো আমরা এখান থেকে ঐকিক নিয়মে চলে যাই, সহজ হবে বুঝতে। ডি পিএইচ পরিমাণ পিএইচ বাড়ে ডিবি মোল ক্ষারক যোগ করলে। ঠিক আছে, ডিবি পরিমাণ পিএইচ বাড়ে, পিএইচ বাড়ে ডিবি মোল ক্ষারক যোগ করলে। তাহলে 1 একক পরিমাণ পিএইচ বাড়ে কত? ডিবি বাই ডি পিএইচ মোল ক্ষারক যোগ করলে, তাই তো? ঐকিক নিয়ম তাই বলে। তা দেখো 1 একক পরিমাণ পিএইচ বৃদ্ধি করতে এত মোল ক্ষারক যোগ করতে হচ্ছে। তাহলে এটা কি হবে? আমি সংজ্ঞা কি বলেছিলাম আরেকবার দেখো। 1 লিটার বাফার দ্রবণের পিএইচ এর মান 1 একক পরিমাণ পরিবর্তন করতে যত মোল তীব্র ক্ষারক বা অ্যাসিড প্রয়োজন। তাহলে দেখো 1 একক পরিমাণ পিএইচ বাড়তে গেলে এত মোল ক্ষারক প্রয়োজন। তাহলে এটাই হচ্ছে বাফার ক্ষমতা। অতএব দ্রবণটির বাফার ক্ষমতা সাধারণত আমরা বিটা দিয়ে প্রকাশ করি। বিটা বাফার ক্ষমতা বিটা সমান ডিবি বাই ডি পিএইচ। বুঝে গেল? আবার দেখো একইভাবে ধরো 1 লিটার বাফার দ্রবণে তীব্র এবার অ্যাসিড, ঠিক আছে, তীব্র অ্যাসিডের ডিএ মোল যোগ করলে দ্রবণটির পিএইচ এর হ্রাস ঘটে ডি পিএইচ। তাহলে 1 লিটার বাফার দ্রবণে তীব্র অ্যাসিডের ডিএ পরিমাণ মোল যোগ করলে দ্রবণটির পিএইচ এর হ্রাস ঘটে ডি পিএইচ। তাহলে একই রকম ভাবে বলতে পারি ডি পিএইচ এত পরিমাণ পিএইচ কমে ডিএ পরিমাণ অ্যাসিড দিলে তাহলে 1 পরিমাণ পিএইচ কমবে ডিএ বাই ডি পিএইচ পরিমাণ অ্যাসিড দিলে। অতএব দ্রবণটির বাফার ক্ষমতা হবে, বিটা সমান কি হবে? ডিএ বাই ডি পিএইচ। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা বাফার ক্ষমতাটা বুঝলাম। আচ্ছা, এবার দেখো আমরা এই যে সমীকরণ দেখলাম বাফার ক্ষমতা ডিবি বাই ডি পিএইচ। এবার তোমরা একটু খেয়াল করো, ধরো 1 একক পরিমাণ, এই 1 একক, এটা ধরো 1, 1 একক পরিমাণ পিএইচ পরিবর্তন করতে, হ্যাঁ, ধরো একটা বাফার দ্রবণের ক্ষেত্রে 1 মোল ক্ষার যোগ করতে হলো, আর একটা বাফার দ্রবণের ক্ষেত্রে 2 মোল ক্ষার যোগ করতে হলো। তাহলে কোন বাফার
দ্রবণের ক্ষমতা বেশি হবে। দাঁড়া আমি নেক্সট পেজে বলছি। দেখো ধরো দুটি বাফার দ্রবণ এ আছে আর বি, দুটো বাফার দ্রবণ রয়েছে। এখন এই এ বাফার দ্রবণের 1 pH চেঞ্জ করতে আমরা ধরো 1 মোল এইচে অ্যাসিড লাগলো। আবার এই বাফার দ্রবণ বি এর ক্ষেত্রে 1 pH চেঞ্জ করতে 2 মোল এইচে লাগলো। তাহলে আমরা এখান থেকে যদি বলি যে কোন বাফার দ্রবণটা বাফার ক্ষমতা বেশি, ওকে, তাহলে বাফার দ্রবণতার বিটা সমান কি পেয়েছি, ডি এ বাই ডি পিএইচ, তাই তো। তাহলে এখানে দেখো 1 মোল আর নিচে 1, আর এখানে বিটা কত হচ্ছে 2/1, তাই তো। এখানে 2 মোল দিতে হচ্ছে, নিচে 1 একক। তাহলে এখানে বাফার ক্ষমতা 2, এখানে বাফার ক্ষমতা 1। তাহলে কার বাফার ক্ষমতা বেশি? অবশ্যই দেখতে পাচ্ছ দ্রবণ বি এর ক্ষেত্রে, কারণ বাফার ক্ষমতা 2 হয়েছে। তার মানে এখান থেকে আমরা কনক্লুশন করতে পারি যে কোনো বাফার দ্রবণের যে বাফার দ্রবণের বাফার ক্ষমতা বেশি, সেই বাফার দ্রবণের পিএইচ এর মান পরিবর্তন করতে বেশি পরিমাণ অ্যাসিড যোগ করতে হবে। দেখো যে বাফার দ্রবণের বাফার ক্ষমতা বেশি, সেই দ্রবণের পিএইচ পরিবর্তন করতে বেশি পরিমাণ তীব্র অ্যাসিড বা ক্ষারক যোগ করতে হবে। দেখো তুমি একটা সাধারণ আইডিয়াও খেয়াল করতে পারো। দেখো যে বাফার দ্রবণে বেশি তীব্র ক্ষার দিলে তবে 1 একক পিএইচ চেঞ্জ হচ্ছে, তার মানে বুঝতেই পারছো তার ক্ষমতাটা বেশি। তো মানে সে বেশি পিএইচটাকে ধরে রাখতে পারছে, তাই না। একটা বাফার দ্রবণে 1 মোল দিলে পিএইচ চেঞ্জ হয়ে যাচ্ছে, আর একটা বাফার দ্রবণে 2 মোল দিলে তবে পিএইচ 1 একক চেঞ্জ হচ্ছে। তার মানে কি দ্বিতীয় বাফার দ্রবণের ক্ষমতা বেশি, সে 2 মোল দিলে তবে 1 একক পিএইচ চেঞ্জ করছে। বুঝতে পারছো, সাধারণ আইডিয়া বুঝতে পারছো। আচ্ছা নেক্সট পয়েন্ট দেখো, ধরো মৃদু অ্যাসিড আর তার বাফার দ্রবণ রয়েছে, তার লবণের বাফার দ্রবণ। ধরো মৃদু অ্যাসিড ও তার লবণের বাফার ক্ষমতা সর্বোচ্চ কখন হবে? মৃদু অ্যাসিড এবং তার লবণের বাফার ক্ষমতা সর্বোচ্চ কখন হবে, মানে কোন অবস্থায় মৃদু অ্যাসিড এবং তার লবণের বাফার ক্ষমতা সর্বোচ্চ হয়? সর্বোচ্চ হবে যদি মৃদু অ্যাসিডের গাঢ়ত্ব ইকুয়ালস টু তার লবণের গাঢ়ত্ব। দেখো মৃদু অ্যাসিড এবং তার লবণের বাফার ক্ষমতা সর্বোচ্চ হবে যদি মৃদু অ্যাসিড এবং তার লবণ এই দুজনের কি হবে, গাঢ়ত্বটা সমান হয়ে যাবে, মোলার গাঢ়ত্ব সমান হলে তখনই তোমার সর্বোচ্চ হবে। এবং যখনই সর্বোচ্চ বাফার ক্ষমতা হবে তখন পিএইচ কত হবে? পিএইচ আমরা কি জানি, পিকে প্লাস লগ, কি পেলাম, লবণ বাই অ্যাসিড। এবারে ভালো করে খেয়াল করো, দুজনেই যদি সমান হয়ে যায় তাহলে এই লবণ আর অ্যাসিড দুটো সমান হয়ে গেলে এটা কেটে কেটে 1 হয়ে যাবে।
কারণ এখানে ধরো অ্যাসিড বসিয়ে দিলাম, তাহলে 1 হয়ে যাবে, log 1 মানে 0, তার মানে পিএইচ সমান কী হবে, অতএব পিএইচ সমান পিকে হবে, পিকে হবে যখন বাফার ক্ষমতা সর্বোচ্চ হবে, বাফার ক্ষমতা সর্বোচ্চ। তাহলে বাফার ক্ষমতা সর্বোচ্চ হলে পিএইচ সমান কী হয়ে যাবে, পিকে, কারণ কি লবণ আর অ্যাসিডের গাঢ়ত্ব সমান হয়ে গেছে। ওকে, আবার দেখো একই রকমভাবে দেখো আরেকটা দেখাই, যে মৃদু ক্ষারক ও তার লবণ, মৃদু ক্ষারক এবং তার লবণ, এদের বাফার ক্ষমতা সর্বোচ্চ কখন হবে, বাফার ক্ষমতা সর্বোচ্চ হবে যখন, তাহলে নিশ্চয়ই গেস করতে পারছো কখন হবে, তাই না? কখন হবে বলো তো দেখি, যখন মৃদু ক্ষারকের গাঢ়ত্ব সমান তার লবণের গাঢ়ত্বের সঙ্গে সমান হবে, অর্থাৎ একই রকমই মৃদু অ্যাসিড এবং তার লবণের ক্ষারকত্ব সমান হবে। তা এই সময় পিএইচ এর মান কত হবে, পিওইচ সমান পিকেবি প্লাস লগ লবণ বাই ক্ষারক, তাহলে লবণ আর ক্ষারক কেটে গেলে এটা কত হবে, পিকে বি, অর্থাৎ পিওইচ সমান পিকে বি হয়ে যাবে, এবং পিএইচ সমান কত হবে, পিএইচ সমান 14 মাইনাস পিওইচ, মানে 14 মাইনাস পিকেবি, এটা হয়ে যাবে পিএইচ। তাহলে এইভাবে তোমার কিন্তু সর্বোচ্চ বাফার ক্ষমতা তোমরা হিসাব করতে পারবে। আচ্ছা, নেক্সট দেখো বাফার ক্ষমতা বা বাফার দ্রবণ থেকে কিছু অঙ্ক, সিম্পল গাণিতিক অঙ্ক। ধরো এরকম রয়েছে, বাফার দ্রবণে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেটের গাঢ়ত্ব দেওয়া আছে এত এত, তাহলে দ্রবণটির পিএইচ কত হবে। এটা দেখেই বুঝতে পারছো এটা কীরকম বাফার, এটা আম্লিক বাফার। তাহলে আম্লিক বাফারের ক্ষেত্রে পিএইচ কী করে বের করব, আমরা হেন্ডারসন সমীকরণ প্রয়োগ করব, পিএইচ সমান পিকে এ প্লাস লগ লবণ বাই অ্যাসিড, এটা হেন্ডারসন সমীকরণ প্রথমে লিখে নাও। এবার দেখো এখানে লবণের গাঢ়ত্ব কত দেওয়া আছে, লবণের গাঢ়ত্ব মানে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম অ্যাসিটেটের গাঢ়ত্ব লিখে নাও, এটা কত 0.03 মোলার। অ্যাসিটিক অ্যাসিডের গাঢ়ত্ব কত, CH3COOH, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের গাঢ়ত্ব হলো 0.01 মোলার। আর দেখো পিকে কে দেওয়া আছে, তাহলে পিকে কত হবে, পিকে মানে মাইনাস লগ কে এ সমান মাইনাস লগ 1.8 ইন্টু 10⁻⁻5 বসিয়ে দাও। এবার দেখো এটাকে কীভাবে ক্যালকুলেট করবো, এটা লগের দুটো আলাদা করে নাও, এই দুটোকে আলাদা পার্ট করে দাও, মাইনাস লগ 1.8 মাইনাস লগ 10⁻⁵, দুটো আলাদা পার্ট করে নিলাম লগে। এবার দেখো এইটার মান কত দেওয়া আছে, এই যে লগ 1.8 মাইনাস 2.6, লগ 1.8 এর মান দেওয়া আছে, আর এটা হচ্ছে তোমার -5টা এদিকে চলে গেলে +5, সমান এটা 4.74। ওকে, তাহলে এবার এখানে বসিয়ে দাও, পিএইচ সমান পিকে, পিকে মানে 4.74 পেয়ে গেলাম, প্লাস লগ লবণের গাঢ়ত্ব কত 0.03, অ্যাসিড 0.01, 4.74 প্লাস লগ 3 সমান 4.74 প্লাস লগ 3। এখন লগ 3 মানটা হচ্ছে কত, প্রায় 0.5, অ্যাকচুয়ালি 48, এটা হচ্ছে 48,
লগ 3 এর মান এই অঙ্ক দিলে নিশ্চয়ই তোমাদের লগের মানগুলো দিয়ে দেবে, ঠিক আছে? বা তোমরা চাইলে log 2, log 3 আর log 5 এই তিনটের মান কিন্তু মনে রাখতে পারো। তাহলে এটাকে যোগ করে দাও, 2 5 5.22। তাহলে এইভাবে হচ্ছে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো ক্ষারীয় বাফারের ক্ষেত্রে কীভাবে বের করবে। একটি বাফারের প্রতি লিটারে 0.01 মোল অ্যামোনিয়া এবং 0.02 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড বর্তমান। উক্ত দ্রবণটির পিএইচ মান কত হবে? কেবির মান দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে প্রথমে পিওইচ বের করতে হবে, যেহেতু এটা ক্ষারীয় বাফার। কি করে বুঝলাম? এটা অ্যামোনিয়া দেখে। তাহলে পিওইচ সমান পিকেবি প্লাস লগ সল্ট, মানে এখানে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড বলতে পারি, অ্যামোনিয়াম ক্লোরাইড বাই অ্যামোনিয়া। তাহলে দেখো পিকেবি মানে মাইনাস লগ কেবি প্লাস লগ অ্যামোনিয়াম ক্লোরাইডের গাঢ়ত্ব কত দেওয়া আছে পাশে এখানে লিখে নেবে, আমি আর লিখছি না। দেখো এটা 0.02 দেওয়া আছে, লিখে নাও। আর এটা 0.01, এখানে তুমি লিখে নিতে পারো। অ্যামোনিয়াম ক্লোরাইডের গাঢ়ত্ব কত? 0.02 মোলার। আর অ্যামোনিয়া 0.01 মোলার। এই যে প্রতি লিটারে এত মোল আছে, মানে এটাই হচ্ছে মোলার গাঢ়ত্ব। এবার মাইনাস লগ কেবির জায়গায় বসিয়ে দাও 1.8 ইন্টু 10⁻⁻5 মাইনাস প্লাস লগ এটা 2। তাহলে এটার মান সবেমাত্র ওপরে করলাম কত? 4.74 প্লাস এটা 0.3 করলে এটা 5.04। এটা কি হলো? পিওইচ। তাহলে পিএইচ সমান কত হবে? 14 মাইনাস পিওইচ। তাহলে 14 মাইনাস 5.04 সমান এটা 8.96। তোমরা কিন্তু এই পর্যন্ত করে যেন রেখে এসো না, কারণ এটা পিওইচ বেরোলো, নট পিএইচ। ওকে, তা তোমাদের বাফার দ্রবণের আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, টাটা, বাই বাই।